টুর্নামেন্ট শুরু হইতেছে, যে কোনো টুর্নামেন্ট হোক, লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ, সবার মুখে একটাই কথা, যেহেতু মাদ্রিদ এইখানে আছে, মাদ্রিদ চ্যাম্পিয়ন। বাট এই মাদ্রিদ গত সিজন এসি মিলানের কাছে সান্তিয়াগো বার্নাবাউতে 3 গোল হজম করছে, আর্সেনালের কাছে সান্তিয়াগো বার্নাবাউতে হারছে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিছে। আর 4টা এল ক্লাসিকো ছিল, এই 4টা এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ 4 গোল, 5 গোল, 3 গোল করে হজম করছে। মানে এটা রিয়াল মাদ্রিদ ভাই, এরা 4 গোল, 5 গোল, 3 গোল হজম করছে বার্সেলোনার বিপক্ষে। যে রিয়াল মাদ্রিদ এর আগের সিজন বার্সেলোনাকে 4 গোল হজম করাইছিল, 3 গোল হজম করাইছিল, এক সিজনের মধ্যেই এদের পারফরমেন্স চেঞ্জ হয়ে গেছে, এদের ডাউনফল হয়ে গেছে। গত সিজন রিয়াল মাদ্রিদ লা লিগা হারাইছে, চ্যাম্পিয়ন্স লিগ হারাইছে। এখন এই সিজন আমরা শুনতেছি রিয়াল মাদ্রিদ লা লিগা জিততে পারবে না, চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না। সবার মুখে একটাই কথা, ভাই রিয়াল মাদ্রিদ 2025-2026 সিজনেও কিছু করতে পারবে না, রিয়াল মাদ্রিদ এই সিজনও ট্রফিলেস থাকবে। বাট আমার কথা হইতেছে, আমরা মাদ্রিদ ফ্যান যারা আছি তাদের কথা হইতেছে, এখানে আমাদের জাভি আলোনজো আসছে, আমরা কিভাবে ট্রফিলেস থাকবো? ভাই জাভি আলোনজো এমন একজন কোচ, এমন একজন মাস্টার মাইন্ড কোচ, যিনি একটা রেলিগেশনে থাকা টিমকে উঠে আনছে, প্রথমবারের মতো বুন্দেসলিগা জিতাইছে, ডিএফপি পোকাল জিতাইছে। আই থিঙ্ক 51 ম্যাচ আনবিটেন ছিল। আনবিটেন কি, এরা আনবিটেন থেকে বুন্দেসলিগা জিতছে। আপনি চিন্তা করেন, ওই কোচ এখন রিয়াল মাদ্রিদে, আমরা কিভাবে ট্রফিলেস থাকবো? রিয়াল মাদ্রিদ ভুল করে নাই, এইখানে রিয়াল মাদ্রিদ এমন একজন কোচকে বাদ দিয়ে জাভি আলোনজোকে আনছে, যে কোচ লা লিগায় সব থেকে বেশি ডমিনেট করছে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে অনেক বেশি ডমিনেট করছে। সেই কার্লো অ্যানচেলোত্তিকে বাদ দিয়ে জাভি আলোনজোকে নিয়ে আসছে। আপনারা জাস্ট একবার চিন্তা করুন। তবে হ্যাঁ, আমরা এটা বলতে পারি, জাভি আলোনজো আসার পরেও কিন্তু রিয়াল মাদ্রিদের সমস্যা সমাধান হয় নাই, যেটা আমরা ক্লাব বিশ্বকাপে দেখছি। আমরা আন্দাজ করতে পারতেছি অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদের মধ্যে এখন পর্যন্ত ঘাটতি আছে। জাভি আলোনজো আসার পরেও এখানে পরিবর্তন হয় নাই। হয়তো আমরা খালি চোখে কিছুটা আন্দাজ করতে পারতেছি, বাট মাদ্রিদ অবশ্যই বুঝতেছে, মাদ্রিদের ট্যাকটিক্যাল টিম অবশ্যই বুঝতে পারতেছে অ্যাকচুয়ালি এদের মধ্যে প্রবলেম কি। হ্যাঁ, এখন পর্যন্ত মাদ্রিদের প্রবলেম আছে, 2টা বিগ প্রবলেম, অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড। দেখেন জাভি আলোনজোর সিস্টেম কি, জাভি আলোনজো কেমন ফুটবল খেলায়। জাভি আলোনজোর সিস্টেম হইতেছে পজিশন বেসড। ওনার প্লেয়ার পজিশন নিবে, ওনার প্লেয়ার পেস করবে, কাউন্টার করবে, একসাথে অ্যাটাক করবে। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হইতেছে, এই যে 5-6 জন মিলে একসাথে প্রেস করে অ্যাটাক করার ট্রাই করে, এটা সব থেকে বেশি স্পেশাল। এখন আমরা বলতে পারি, যেহেতু লেভারকুজেনের মতো একটা টিমকে এইভাবে খেলায় আসছে, এখানে রিয়াল মাদ্রিদ, এখানে সবাই সুপারস্টার, সবাই বিশ্বের সেরা প্লেয়ার, এদেরকে দিয়ে জাভি আলোনজো ইউরোপকে খাইয়ে ফেলতে পারবে, ইউরোপের বড় বড় টিমগুলোকে শেষ করে দিতে পারবে। বাট এটা হইতেছে না, আর হবেও না। আমরা ক্লাব বিশ্বকাপ দেখার পর বুঝে ফেলছি রিয়াল মাদ্রিদ সেই আগের মতোই খেলতেছে। আগের মতো বলতে লাস্ট সিজন যেমন খেলছে তেমনই খেলতেছে। হ্যাঁ, কিছু পজিশনে পরিবর্তন আসছে, আর না হয় তেমন আহামরি পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাই নাই। আপনারা পাইছেন কিনা জানি না, আমি পাই নাই। দেখেন এখানে কারণ আছে। কারণ কি? কারণ জাভি আলোনজো যেইভাবে ফুটবল খেলায়, তার যে সিস্টেম, তার যে গেমিং পরিকল্পনা, ওইভাবে রিয়াল মাদ্রিদ কখনোই খেলে নাই। এই রিয়াল মাদ্রিদে অনেক বড় বড় প্লেয়ার আসছে, এখন পর্যন্ত আসতেছে যাইতেছে, বাট কেউই জাভি আলোনজোর সিস্টেমে খেলে নাই। রিয়াল মাদ্রিদে গেম পরিকল্পনা কেমন হয়, কিভাবে হয় দেখেন, শুধুমাত্র 1জন, 2জন, 3জন প্লেয়ারের উপর ডিপেন্ড করে এখানে পরিকল্পনা এমন হয়। রাইট নাও ভিনিসিয়াস আছে বা কিলিয়ান এমবাপ্পে আছে, রিয়াল মাদ্রিদের পরিকল্পনা হবে এই 2জনকে নিয়ে,
এই দুইজন স্কোর করবে, প্রেস করবে, অ্যাটাক করবে। বাকি যারা আছে এরা মিডের উপরে যাবে না, এরা নিচে থেকে ম্যাচ কন্ট্রোল করার ট্রাই করবে। স্কোর করবে কে? হয় ভিনিসিয়াস জুনিয়র আর না হয় কিলিয়ান এমবাপ্পে। এখন এই দুইজন যদি স্কোর করতে না পারে তাহলে রিয়াল মাদ্রিদ ম্যাচ হারতেছে বা ম্যাচ ড্র হইতেছে। মোট কথা এইখানে প্লেয়ারের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপর বেশি প্রাধান্য দেওয়া হতো, ইভেন এখন পর্যন্ত হইতেছে। কোচ কি চায়? কোচ চায় আমার এই প্লেয়ার কি প্লেয়ার, সে ভালো করলেই আমার ম্যাচ ঘুরে যাবে, আর সে যদি খারাপ করে তাহলে আমার ম্যাচের রেজাল্ট আমার পক্ষে আসতেছে না। এখানে প্লেয়ার তার মতো করে ফ্রিডম পাইতেছে, তার মতো করে পজিশন পাইতেছে। এখানে আপনার আরও প্লেয়ার আছে, আপনি এদেরকে নিয়ে পরিকল্পনা করেন নাই, যার কারণে আপনার রেজাল্ট এমন হইতেছে। নির্দিষ্ট প্লেয়ারের উপর আপনি ম্যাচ ছাইরা দেন, আপনার অ্যাটাকাররা শুধু গোল করবে, স্কোর করবে, প্রেস করবে। বাকি যারা আছে এদেরকে আপনি কি কাজে লাগাইতেছেন? এদের কোনো কাজ নাই। মাদ্রিদের সিস্টেম হইতেছে এমন, ফ্রিডম পাবে শুধু 4জন 5জন বা 3জন 2জন 1জন। বাকি যারা থাকবে এদেরকে ফ্রিডম দেওয়া হইতেছে না। এখন প্রবলেম কোথায় হইতেছে ওইটা বের করতে হলে আপনাকে অবশ্যই জাভি আলোনসোর লেভারকুজেনে ফিরে যেতে হবে। লেভারকুজেনে জাভি আলোনসো কীভাবে খেলাইছে, কাদেরকে কিভাবে খেলাইছে, কোন পজিশনে কেমন ট্যাকটিক্স ইউজ করছে ওইটা দেখতে হবে। জাভি আলোনসো অ্যাকচুয়ালি লেভারকুজেনে কি করত? উনি ডিফেন্স থেকে অ্যাটাকিং লাইন পর্যন্ত প্রত্যেকটা প্লেয়ারকে ফ্রিডম দিয়ে দিত। এখানে ডিফেন্সে জনাতন তাহা, দেন মিডে গ্রিমাল্ডো, সাকা, পিংপং, এদেরকে ফ্রিডম দিয়ে রাখতো। এরা ম্যাচ বের করে নিয়ে আসতো, বল কন্ট্রোল করত। মোট কথায় মিড আর ডিফেন্সিভ লাইন ম্যাচ কন্ট্রোলে নিয়ে আসতো। বাট রিয়াল মাদ্রিদে এটা হইতেছে না। আমি ক্লাব বিশ্বকাপে দেখলাম রুডিগার মনে হইতেছে মাত্র রিয়াল মাদ্রিদে জয়েন করছে, এখন পর্যন্ত প্লেয়ারদের সাথে কম্বিনেশন হয় নাই। এরপর রাউল আসেনসিওর কথা কি বলবো ভাই, সে মিস্টেকের পর মিস্টেক করেই গেছে, যদিও টাইম দিলে ঠিক হয়ে যাবে নতুন। বাট আমাদের বাকি যে ডিফেন্ডার মিডফিল্ডাররা ছিল এরা অ্যাডজাস্ট করতে পারতেছিল না, এরা বুঝতেছিল না অ্যাকচুয়ালি জাভি আলোনসো কি চাইতেছে, কি করতে চাইতেছে। এরা চিন্তা করছে কার্লো অ্যানচেলত্তি আমাদেরকে যেভাবে খেলাইছে হয়তো জাভি আলোনসো ওইভাবে খেলাবে, আমরা ওইভাবে ট্রাই করি। আর ওইভাবে ট্রাই করতে গিয়ে রিয়াল মাদ্রিদ বারবার ধরা খাইতেছে, আটকাইতেছে। এরপর এখানে আমি দুজন প্লেয়ারের কথা বলি, আমাদের দুজন মিডফিল্ডার, একজন জুড বেলিংহাম। এই যে বেলিংহাম তার ফার্স্ট সিজন 2023-2024 সিজন, ওই সিজনে সে লা লিগার প্লেয়ার অফ দ্য সিজন হয়েছে। তার বেস্ট পারফরমেন্স ছিল, বেস্ট বলতে টপ ক্লাস পারফরমেন্স, সে আমাদের মেন প্লেয়ার ছিল। বাট লাস্ট সিজন কি করছে, ইভেন এখন জাভি আলোনসো আসার পর কি করতেছে ভাই, মিডিয়ারে খুঁজেই পাওয়া যায় না। এরপর ভালভার্দেকে তো আপনি খুঁজেই পাবেন না, সে অ্যাকচুয়ালি মাঠের কোন পজিশনে খেলতেছে। এরপর আমাদের মেন প্রবলেম আমাদের অ্যাটাকিং লাইন, ভিনিসিয়াস জুনিয়র আর কিলিয়ান এমবাপ্পে। দেখেন এখানে আমাদের দুইজন প্লেয়ার, এই দুইজন প্লেয়ার ক্লাব বিশ্বকাপের যে ম্যাচগুলোতে এই দুইজন একসাথে খেলছে, আপনি দেখেন আমাকে কোন ম্যাচে এরা একসাথে প্রেস করছে, বা ভিনিসিয়াস প্রেস করছে, কিলিয়ান এমবাপ্পে প্রেস করছে, করে নাই। তবে যে ম্যাচগুলোতে কিলিয়ান এমবাপ্পে ছিল না বা স্টার্ট করে নাই, যতক্ষণ ভিনিসিয়াস জুনিয়র মাঠে ছিল সে প্রেস করার ট্রাই করছে, সে প্রেস করে গেছে। আবার যখন কিলিয়ান এমবাপ্পে আসছে সে চুপ খেয়ে গেছে। এর কারণ কি? এর কারণ আমি একটু পরে বলতেছি। এর আগে আমি আমাদের নতুন সাইনিং নিয়ে কথা বলি। আমরা 4টা সাইনিংয়ে গেছি, এর মধ্যে 3টা সাইনিং মোস্ট ইম্পর্ট্যান্ট ছিল। এইখানে ট্রেন্ট, ডিন হুইসেন, দেন কারেরাস। সো এই 3জনকে দিয়ে আমাদের ডিফেন্সিভ লাইন আমরা শক্তিশালী করে ফেলছি। আমরা ডিফেন্স নিয়ে এখন চিন্তা করতেছি না। সো ডিফেন্সে আমরা ভরসা করতেছি। আমাদের মেন প্রবলেম হইতেছে এখন মিড আর অ্যাটাকিং লাইনে। অ্যাটাকিং লাইনের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমি যে 2টা প্রবলেমের কথা বলছি, অন দ্য পিচ আর অফ দ্য পিচ, অ্যাটাকিং লাইনের ব্যাপারটা হচ্ছে অফ দ্য পিচে আমাদের হিউজ প্রবলেম আছে। আপনারা ফিল করতেছেন কিনা জানি না,
বাট আমি ফিল করতেছি লেভারকুজেনে জাভি আলোনসোর কাছে ওরকম কোনো সুপারস্টার ছিল না। যারা ছিল তারা সেম লেভেলের, এরা ট্রাই করতো ভাই আমি যদি এখানে ভালো করি তাহলে আমার নাম আসবে, আমি বেস্ট পারফরমেন্স করলে সবাই আমার নাম নিবে, যার কারণে সবাই তাদের বেস্ট দেওয়ার ট্রাই করতো। বাট রিয়াল মাদ্রিদে আইসা জাভি আলোনসো ফাইসা গেছে, এখানে সবাই সুপারস্টার, এইখানে সবাই টপ প্লেয়ার, সবাই আগে থেকেই হিরো, আগে থেকেই বিশ্বের সেরা। এখানে একজন ভাবতেছে ভাই আমি সেরা, আমি এখন যদি টপ ক্লাস পারফরমেন্সও না করি আমাকে রিয়াল মাদ্রিদ রাখতেছে, বা আরেকজন চিন্তা করতেছে আমার স্যালারি বেশি, এখন আমার যেহেতু স্যালারি বেশি আমি একটু দাপটে থাকি, আমি আমার 100% না দেই, তারপরও রিয়াল মাদ্রিদ আমাকে কিছু বলবে না। আরেকজন চিন্তা করতেছে আমার স্যালারি কম, আমি কেন আমার পুরা গেম দিয়ে দিব, আমার বেস্ট গেম পাইতে হলে আমাকে সেম স্যালারি দিতে হবে। এখানে মেন প্রবলেম হইতেছে ইগুর ব্যাপারটা। এ চিন্তা করতেছে ওর স্যালারি বেশি, সে খেলুক, তার দায়িত্ব বেশি, আমার স্যালারি কম, আমার দায়িত্ব কম, আমি আমার মতো করে খেলে যাই। মোট কথায় এখানে লকার রুমের ইস্যু চলতেছে, এখানে প্লেয়ারদের ভিতরে কি চলতেছে, যা চলতেছে ওইটাই মেন প্রবলেম হইতেছে, ওইটা রিয়াল মাদ্রিদ আটকাইতেছে। এখন জাভি আলোনসোকে সর্বপ্রথম এদের মাইন্ড থেকে ইগো বের করতে হবে, এদের মধ্যে কম্বিনেশন মেক করতে হবে। হ্যাঁ তোমাদের ইগো তোমরা রাখো, তোমাদের মাইন্ডে ওইটা থাকুক, বাট পিছে না, পিছে তোমরা আমার গেম দাও, আমি যেভাবে তোমাদেরকে বলবো ওইভাবে খেলো। ভাই ঠেলাঠেলির কী প্রয়োজন আছে? তুমি যদি পিচে বেস্ট পারফরমেন্স দিতে পারো রিয়াল মাদ্রিদ তোমাকে বাহবা দিবে, তোমার স্যালারি বাড়াবে। এটা না করে তোমরা কি করতেছ, মাঠে যাইতেছ, হ্যাঁ ওর স্যালারি বেশি, ও প্রেস করুক, আমি করব না। ভাই এইভাবে চলে না, এমন হইলে রিয়াল মাদ্রিদ কাউকে রাখবে না। আপনি ভিনিসিয়াস জুনিয়রের কথা বলেন, কিলিয়ান এমবাপ্পের কথা বলেন, রিয়াল মাদ্রিদ কাউকে রাখবে না। এটা রিয়াল মাদ্রিদ ভাই, এখানে সবার আগে ক্লাব, প্লেয়ার পরের বিষয়, এখানে অনেক প্লেয়ার আসতে গেছে, রিয়াল মাদ্রিদ এসব পাত্তা দেয় না ভাই। সো এই মুহূর্তে জাভি আলোনসোর মেন কাজ কি? এই মুহূর্তে জাভি আলোনসোর মেন কাজ থাকতে হবে এই যে প্লেয়ারদের মধ্যে ইগো ওইটা বের করা, প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন মেক করা। এটা শুধুমাত্র জাভি আলোনসো পারবে না, এটা রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট প্লেয়ারদের সাথে বসে করতে হবে, আর না হয় জাভি আলোনসোকে বিদায় নিতে হবে। ভাই জাভি আলোনসো এমন একটা টিমের দায়িত্ব নিছে যেখানে সবাই সুপারস্টার, এদেরকে বুঝাইতে টাইম লাগবে। আর যদি এরা না বুঝে তাহলে এদের প্রবলেম হবে না, প্রবলেম হবে রিয়াল মাদ্রিদের। রিয়াল মাদ্রিদ আবারও ট্রফিলেস থাকতে হবে। সো রিয়াল মাদ্রিদ এখন পরিকল্পনা করতে হবে, প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন মেক করাইতে হবে। তোমাদের লকার রুমে কী হইতেছে ওইটা দেখার বিষয় না, তোমরা পারফরমেন্স দাও, আর না হয় ক্লাব ছাড়ো।